আজ 10 ডিসেম্বর বুধবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুন্দরবনে ছড়িয়ে পড়ছে ডুবে যাওয়া ট্যাঙ্কারের তেল, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। তুরাগ দখল করে গড়ে ওঠা 4 আবাসন প্রতিষ্ঠানকে 10 দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ। রাঙামাটি ও খাগড়াছড়িতে বেপরোয়া 3 পাহাড়ি সংগঠন, টোকেন দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ, নানা দাবিতে রাজধানীতে বেশ কিছু মানববন্ধন। ঘন কুয়াশার কারণে যান চলাচল বিঘ্ন, চলতি মাসের শেষে আসছে 2টি শৈত্যপ্রবাহ। সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার ডুবিতে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে গেছে 3.5 লাখ লিটার জ্বালানি তেল। হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। ট্যাঙ্কারটি উদ্ধারে কাজ শুরু করেছে মালিকপক্ষ এবং ইতিমধ্যে যোগ দিয়েছে বিআইডব্লিউটি এর নৌবাহিনী। পানি থেকে তেল তুলে আনার বিশেষায়িত যন্ত্রপাতি সহ একটি জাহাজ পাঠানো হয়েছে মংলায়। শ্যালা নদী সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভেসে আছে তেল। জোয়ারের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়েছে লোকালয়েও। সুন্দরবনের জয়মনি এলাকায় তেলবাহী ট্যাঙ্কার ডুবির পর দেখা যায় এই বিপর্যয়। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাছ, ডলফিন, কাঁকড়া, কুচে, এই প্রাণীগুলো পর্যায়ক্রমে এদের অ্যাটাক, বিশেষ করে ছোট যেগুলো, এটা সহজেই মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো নদীর কথা বলছি। আপনি যদি পাশাপাশি সুন্দরবন স্থলভাগের কথা চিন্তা করেন, তাহলে স্থলভাগে যখন এই পানিটা বিভিন্ন প্রাণী যেমন বানর, শূকর, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা যখন তারা তাদের প্রয়োজনে পানিটা পান করবে, তখনও তাদের এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। ছড়িয়ে পড়া তেল পানি থেকে তুলে নিতে বিশেষায়িত একমাত্র জাহাজটি আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে, কিন্তু সুন্দরবনে সেটি ব্যবহারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে অন্য একটি জাহাজে পাঠানো হয়েছে কিছু যন্ত্রপাতি। তবে তেলবাহী ট্যাঙ্কারটি উদ্ধারে কার্গো জাহাজ নিয়ে কাজ শুরু করেছে মালিকপক্ষ। বরিশাল থেকে যাচ্ছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ, নির্ভীক এবং নারায়ণগঞ্জ থেকে প্রত্যয়। এছাড়া নৌবাহিনীর 10 সদস্যের বিশেষ দল সহ 2টি জাহাজও যাত্রা করেছে। আমাদের উদ্ধারকারী ইউনিট নির্ভীক এবং তার ট্রাক জাহাজ অলরেডি যাত্রা করছে। প্রচন্ড শীত এবং কুয়াশা বিরাজ করছে। তাছাড়া নৌপথ নাব্যতা সংকট রয়েছে, সেই কারণে হয়তো সেখানে যেতে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। ট্যাঙ্কার মালিকের বিরুদ্ধে 100 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মোংলা থানায় ডায়েরি করেছে বন বিভাগ। আমরা এর ভিতরে ব্যাপারে আপনার প্রথমে থানায় একটা জিডি করব, আর বন আইনে একটা মামলা হচ্ছে। খুলনার পদ্মা অয়েলের ডিপো থেকে 3,57,000 লিটার ফার্নেস অয়েল নিয়ে গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল ট্যাঙ্কারটি। মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে ওটি টোটাল নামের অন্য একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে ডুবে যায় ট্যাঙ্কারটি। এ সময় 7 জন সাঁতরে কুলে উঠলেও নিখোঁজ রয়েছেন ট্যাঙ্কারের মাস্টার মোকলেছুর রহমান। দুর্ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুন্দরবনে তেল ছড়িয়ে পড়লে জলজ প্রাণী, পাখি ও পুরো এলাকার উপরই বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। যত তাড়াতাড়ি সম্ভব এই তেল সরানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শহীদ আক্তার হোসাইন জানান, ক্ষয়ক্ষতি কমতে দ্রুত এই তেল সরানো এখন প্রধান কাজ হওয়া উচিত। যদি পাড়ের দিকে আসতে থাকে তেলটা, তাহলে সেই আমার যে কোস্ট, সেই কোস্টের উপরও একটা ইম্প্যাক্ট একটা আছে, পানি এবং কোস্ট, এবং সেই ইম্প্যাক্ট। আর যেহেতু আমরা সুন্দরবন আমার বায়োডাইভার্সিটি হটস্পট যেটাকে বলি, যত ধরনের জলজ প্রাণী, পাখি, পশু পাখি যা আছে, এটা সবগুলোর ক্ষেত্রেই একটা ইম্প্যাক্ট পড়বে এবং ডেফিনেটলি দ্যাট ইজ নেগেটিভ। আর এগুলো টাইম কনজিউমিং। এই তেল ছড়ানো অনেক, এটা স্রোতের দিকে যাবে, বাতাসের দিকে যাবে, একদিক দিয়ে পরিষ্কার করছে তো আরেক দিক দিয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা কনসেন্ট্রেশনটা যখন কম জায়গার ভিতর থাকে, দ্রুত যদি নেওয়া হয় তাহলে ততই মঙ্গল। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। স্বাগত শাহজাহান খান। আমরা প্রথমেই জানতে চাইব যে কান্ডারি 10 ইতিমধ্যেই রওনা দিয়েছে, তো এটি কি একটু দেরি হয়ে গেল? কারণ কান্ডারি 10 গতকালকেই রওনা দিতে পারত কিনা?
আসলে আমরা যে জাহাজটি এখানে পাঠাবার জন্য উদ্যোগ প্রথমে নিয়েছিলাম সেই জাহাজটি সাগর অতিক্রম করতে পারবে না। আমরা একটি জাহাজ ক্রয় করেছি আমাদের সরকারের, বিগত সরকারের সময়, ওয়েলি ওয়েস্টেজ ক্লিনার ভ্যাসেল। যেই ভ্যাসেল দিয়ে এই ধরনের তৈল নদী থেকে উত্তোলন করা অতি সহজ ব্যাপার। তো সেটা আমরা সাগর পাড়ি দিয়ে আসতে পারবে না বলে কান্ডারি 10, যার মধ্যে রয়েছে একটি পাউডার জাতীয় একটি রাসায়নিক পদার্থ, যা দিয়ে ওই তৈলের উপরের যে ভাগে তৈল ভাসমান রয়েছে সেই তৈলটাকে পানি করে ফেলবে এবং সেটা পানির সঙ্গে মিশিয়ে দেবে, এবং এর ফলে জীববৈচিত্র্যের কোনো অসুবিধা হবে না, মাছের বা অন্য কোনো পানির মধ্যে যে প্রাণী আছে তার কোনো অসুবিধা হবে না। তবে ইতিমধ্যে আমরা যে কাজ ওইখানে আমাদের চায়না হারবারের একটি ড্রেজার কাজ করছিল অনেকদিন যাবৎ। সেই ড্রেজারের কিছু পাইপ, যেগুলো রাবার পাইপ, সেই পাইপগুলো আমরা নিয়ে পাঠিয়ে দিয়েছি, এবং ওই জাহাজের চারদিকে এই পাইপ দিয়ে একটি বেষ্টনী গড়ে তোলা হবে, যেই বেষ্টনী অতিক্রম করে তেল আর বাইরে যেতে পারবে না। আর বাইরের যে তেল সেগুলো যাতে ছড়িয়ে না পড়ে অন্যান্য জাহাজের চলমান গতিতে, তার জন্য ইতিমধ্যে আমরা সেখানে অন্য কোস্টারগুলো বন্ধ করে দিয়েছি। আর আমরা যেগুলো ছড়িয়ে পড়েছে তেল সেগুলোর জন্য কান্ডারি 10 সেখানে কাজ করবে। এই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি, এবং BIWTA, সমুদ্র পরিবহন অধিদপ্তর, নেভি, আমাদের মংলা পোর্ট, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, সকলেই ইতিমধ্যে তারা নানা ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছেন, এবং সেগুলো স্থানীয় পর্যায়ে, আপাতত স্থানীয় পর্যায়ে, যেহেতু ঘন কুয়াশার কারণে আমাদের সব জাহাজগুলি মানে ওই জায়গাটায় পৌঁছার জন্য যে সময় প্রয়োজন তাতে আরও সময় লাগবে বলে মনে হয়, কারণ ঘন কুয়াশার মধ্যে গতকালকে যে জাহাজটি রওনা করেছে বরিশাল থেকে, সেই জাহাজের এখনো পৌঁছতে পারেনি। সুতরাং এটাও আমাদের একটা এই ধরনের ঘটনা আমাদের দেশে খুব কম হয়। আমরা এই উদ্যোগগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি। জনাব শাহজাহান খান, এই ধরনের ঘটনা খুব কম হয় আমাদের দেশে, বিশেষ করে তেল ছড়িয়ে পড়া। সেক্ষেত্রে কি বিশেষজ্ঞদের সঙ্গে আপনারা কোনো রকম পরামর্শ করেছেন যাতে ক্ষতি কমানো সম্ভব হয়? আমাদের ওখানে আমাদের BIWTA এর চেয়ারম্যান, মংলা পোর্টের চেয়ারম্যান, আমাদের সমুদ্র পরিবহন অধিদপ্তরের যারা দক্ষ ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু সকলেই গত রাত্রি গতকালকে দিনের বেলায় তারা রওনা করেছেন। কেউ কেউ আবার ফেরিঘাটে আটকে ছিলেন রাত্রিবেলায়। তো এভাবেই তারা কিন্তু এখন কাজ শুরু করেছে। সুতরাং আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছে এই বিষয়ে সকলেই কিন্তু এখন স্পটে রয়েছেন। এদিকে আমাদের মন্ত্রণালয়ের পরিবেশ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রী মহোদয় সহ অন্যান্যরা নাকি সেখানে রওনা করেছেন। সুতরাং আমাদের সরকারের দিক থেকে আমাদের কোনো রকমের কোনো উদ্যোগের অভাব আমরা রাখিনি। সুন্দরবন এলাকায় যে অঞ্চল দিয়ে চলাচল করে এই ধরনের তেলবাহী জাহাজ, সেটা কি কোনো বিকল্প পথ দিয়ে চালানোর কোনো সুযোগ আছে? আমরা জানি যে একাধিক বিকল্প আছে, সেগুলি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আপনি ঠিকই বলেছেন যে মংলা ঘুষিয়াখালী চ্যানেলটি আমাদের ছিল মূলত এই পথে চলাচলের প্রধান নৌরুট। দুর্ভাগ্য হলো যে ব্যাপকভাবে পুলি এবং আমাদের ড্রেজারের অভাব থাকার কারণে দিনে দিনে এই নদীটি বন্ধ হয়ে যায়, চ্যানেলটি বন্ধ হয়ে যায়, এবং এগুলোকে আমরা খনন কাজ শুরু করেছিলাম, কিন্তু সেটা আমাদের স্বল্প সংখ্যক ড্রেজার দিয়ে এটা হবে না। আর আমাদের যে ড্রেজার সেটি হলো 18 ইঞ্চি ড্রেজার, এটি দিয়েও করা সম্ভব নয়। বিধায় আমরা ইতিমধ্যে সেই নদীটি আবার, অর্থাৎ এই চ্যানেলটি আমরা কিন্তু আবার খনন কাজ শুরু করেছি, এবং এটি একটি আন্তর্জাতিকও টেন্ডার কল করা হয়েছে, যে আন্তর্জাতিক যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ এবং বড় ধরনের আন্তর্জাতিক যে কোম্পানিগুলো আছে ড্রেজিং করার জন্য, তাদেরকে আমরা আহ্বান করেছি এই টেন্ডার অংশগ্রহণ জনাব করার শাহজাহান জন্য। খান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকে ছোট্ট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।